ওয়েল তো ডার্বিতে যাওয়ার আগে বা মোটামুটি গ্রুপ ফাইজালা ম্যাচে যাওয়ার আগে কোন টিম সব থেকে বেটার অ্যাডভান্টেজ সিচুয়েশনে থাকবে এটা জানার জন্য কালকের দুটো ম্যাচ আমাদের দেখতে হবে। দুটো ম্যাচের রেজাল্টের দিকে দুই দলের ফ্যানরা কিন্তু তাকিয়ে থাকবে। আমরা জানি ম্যাচ ডে ওয়ানে কিন্তু ইস্টবেঙ্গল তারা আটকে গেছিলো ডেম্পোর কাছে, 2-2 গোলে ম্যাচটা শেষ হয়ে গেছিলো এবং যেটা ইস্টবেঙ্গল ফ্যানেদের কাছে খুবই আনএক্সপেক্টেড একটা রেজাল্ট ছিল। এবং অপরদিকে আমরা জানি যে একটা বৃষ্টি স্নাত সন্ধ্যাতে মোহনবাগান 2-0 গোলে চেন্নাইন এফসিকে হারিয়েছিল। যে চেন্নাইন এফসি আইএসএলের টিম হলেও তারা কিন্তু টোটাল ডোমেস্টিক স্কোয়াড নিয়ে নেমেছে, যে টিমটাকে লিড করছে প্রীতম কোটাল। তো সেই টিম কিন্তু 2-0 গোলে হেরেছিল। আর এই যাবৎ তারপর থেকে যে চারটে সুপার কাপের ম্যাচ হয়েছে সেই চারটে ম্যাচ নিয়েও ছোটো ছোটো করে কিছু কথা এই ভিডিওতে বলবো, এবং অবশ্যই ডার্বিতে যাওয়ার আগে কোন টিম কীরকম সিচুয়েশনে থাকতে পারে বা কাদের থেকে কি কি এক্সপেকটেশন রয়েছে সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো। দেখো, ফার্স্ট অফ অল কালকে সন্ধ্যেবেলার যে ম্যাচ সেই ম্যাচ আমরা জানি যে কি বিচ্ছিরি রকমের অবস্থা হয়েছিল। অ্যান্ড গোয়াতে এতটা বৃষ্টি এরকম একটা সময়ে খুবই অবাক করার মতো ব্যাপার। তবে হ্যাঁ, প্রকৃতির ওপরে আমাদের সিরিয়াসলি কিছু করার থাকে না, সেটা এই মুহূর্তে গোয়াতে চলছে। পরপর দুদিন দেখা গেল বৃষ্টি হয়েছে, আজকে কিছুটা কম হয়েছে, সেই অর্থে খুব একটা খেলার মধ্যে এফেক্ট ফেলতে পারেনি। কিন্তু কালকের দুটো ম্যাচের ক্ষেত্রে, বিশেষ করে সন্ধেবেলার ম্যাচটা, সেকেন্ড হাফের পর মানে ফার্স্ট হাফের পর যখন সেকেন্ড হাফের আগে বিরতি চলছিল, তখন তো দুটো টিমকে রীতিমতো জানানো হয় যে তোমরা কি মাঠে নামতে চাও, যা সিচুয়েশন রয়েছে তোমরা কিন্তু কালকে সকালেও এই ম্যাচটা খেলতে পারো। কিন্তু দুটো টিমই দেখে যে তাদের প্লেয়ারদের সেই ক্ষেত্রে টায়ার্ডনেস থাকবে, তারা ফ্যাটিক সমস্যায় ভুগবে, এবং সেটা কখনোই দুটো টিমের প্লেয়ারদের জন্য ভালো হবে না। তো দুটো টিম কিন্তু একটু দেরিতে হলেও রাজি হয়ে যায় ম্যাচটা কন্টিনিউ করার জন্য, এবং সেই ম্যাচে কিন্তু এফসি গোয়া তারা জামশেদপুরকে হারিয়েছে। কিন্তু প্রথম যে ম্যাচটা হয়েছে কালকের, যেটা বিকালে হয়েছে ব্যাম্বলিমে, সেই ম্যাচটাও কিন্তু প্রথম ম্যাচের মতো খুবই আনএক্সপেক্টেড একটা রেজাল্ট হয়ে গেছে, এবং ইন্টারকাসির জন্য খুবই একটা উজ্জীবিত রেজাল্ট হয়েছে। কারণ তারা ড্র করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে, যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সদ্য ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, যথেষ্ট ভালো রিদিমে রয়েছে, এবং তাদের ফরেনার কোয়ালিটি বলো, তাদের ডোমেস্টিক প্লেয়ারদের কোয়ালিটি বলো, সবটাই কিন্তু একদম টপ লেভেলে। আর উল্টো দিকে ইন্টারকাসি তারা ফুল ডোমেস্টিক স্কোয়াড নিয়ে খেলছে, এবং নতুন প্লেয়ার হিসেবে আমরা প্রবীর দাসকে 27 নম্বর জার্সিতে ইন্টারকাসিতে খেলতে দেখছি। তো সেই টিমটা প্রথমে এগিয়ে যায়, তারপর 2-1 গোলে পিছিয়ে যায়, তারপর 2-2 গোলে ড্র করে, একটা উজ্জীবিত ফুটবল ম্যাচ খেলেছে, এবং অবশ্যই নর্থ ইস্টকে কিন্তু প্রথম ম্যাচে বেগ দিয়ে দিয়েছে। তো সেমিফাইনালে পৌঁছতে গেলে পরবর্তী দুটো ম্যাচ নর্থ ইস্টকে কিন্তু জিততে হবে। তো গোয়ার বিরুদ্ধে ওদের ম্যাচটা ওদের জন্য সব থেকে ডিসাইডিং ম্যাচ হতে যাচ্ছে। বাট দেখা যায় জামশেদপুরকেও কিন্তু ওদের হারাতে হবে, এটাও একটা ফ্যাক্টর। জামশেদপুরও কিন্তু ভালো ফুটবল খেলেছে, কিন্তু গোয়া এতটাই তাদের স্ট্রেংথ বেশি যে সেই ক্ষেত্রে জামশেদপুরের কিছু করার ছিল না। কিন্তু ম্যাচটা থেকে খুব খারাপ লাগছিল, এতটা প্যাথেটিক সিচুয়েশন হয়ে গেছিলো মাঠের, যে সেখানে প্লেয়ারদের স্কিলফুল ফুটবলটা আমরা সিরিয়াসলি মিস করছিলাম। যাই হোক, এইভাবে চলতে থাকলে কিন্তু সন্ধ্যেবেলার যে ম্যাচগুলো ফতরদাতে রয়েছে, এরকম বৃষ্টি আর এরকম যদি মাঠের অবস্থা হয়ে যায়, তাহলে যত সময় গড়াবে ওই 1, 2, 3, 4, 5 নভেম্বরের যে ম্যাচগুলো রয়েছে, আমি জানি না কী অবস্থা থাকবে তখন ওই ম্যাচগুলো খেলার জন্য। তো আশা করবো যে বৃষ্টি আর হবে না, আর খুব একটা মাঠের ক্ষতি করবে না। আজকে যে দুটো ম্যাচ হয়েছে সেই দুটো ম্যাচে কিন্তু প্রথম ম্যাচে খুব স্মুথ রেজাল্ট হয়েছে পাঞ্জাবের জন্য, যারা 3-0 গোলে গোকুলাম কেরালাকে হারিয়েছে। খুব স্বাভাবিক একটা ব্যাপার, কারণ পাঞ্জাবের স্ট্রেংথ অনেক বেটার গোকুলাম কেরালার থেকে। আর দ্বিতীয় যে ম্যাচটা হয়েছে সেটা মুম্বাই সিটি এফসি 4-1 গোলে কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে দিয়েছে। তো স্পোর্টিং ক্লাব দিল্লি তারা হায়দ্রাবাদ থেকে দিল্লিতে তাদের বেস শিফট করেছে, তারা নতুনভাবে কিন্তু ক্লাবটাকে শুরু করছে, এবং মোটামুটি তাদের যা স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়া মারফতে বা বিভিন্ন তারা যে মিডিয়াতে তাদের যা কিছু অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে যে এটা পুরোপুরি একটা নতুন ক্লাব, এটা 2025 থেকেই পথ চলা হচ্ছে। এবার যদি আসি কালকের দুটো ম্যাচ, বিকালে আমরা অবশ্যই ব্যাম্বলিম স্টেডিয়ামে দেখবো, যেটা ইন্ডিয়ান ফুটবলের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভ হবে। সেখানে ইস্টবেঙ্গল মুখোমুখি হতে যাচ্ছে চেন্নাইন এফসি ক্লিফোর্ড মিরান্ডার কোচিংয়ে। প্রথম ম্যাচটা যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, কিন্তু আবারও বলছি যে মোহনবাগানের যে স্ট্রেংথ রয়েছে সেই স্ট্রেংথের নিরিখে অন্ততপক্ষে চেন্নাইন এফসি খুব একটা কিছু করতে পারেনি। বাট সিরিয়াসলি তারা ভালো ফুটবল খেলার চেষ্টা করেছিল। এবার দেখা যাক এই ম্যাচটাকে ক্লিফোর্ড মিরান্ডা কীভাবে রিয়্যাক্ট করতে চাইছে, কারণ তিনিও টার্গেট করে রাখবেন যে দুটো ম্যাচ থেকে 3-6 পয়েন্ট তুলতে, এবং গ্রুপের যে ইকুয়েশনটা রয়েছে সেটা তিনি জমিয়ে দিতে চাইবেন। দেখা যাক কি হয় সেটা, কারণ অবশ্যই বিভিন্ন ম্যাচ বিভিন্ন রেজাল্ট, সেটা কিন্তু ফাইনাল যখন ম্যাচ হয়ে যাবে গ্রুপের, তারপর আপ ডাউন হতেই পারে যে কে কীরকম খেললো বা কে কত পয়েন্ট ফাইনালি ম্যাক্সিমাম ঘরে তুলতে পারলো। ইস্টবেঙ্গলের কাছে কিন্তু
একটা সিরিয়াস ডে কালকের ম্যাচটা, এবং আমি বলবো যে ডার্বির থেকেও বোধহয় কালকের যে বিকেলের ম্যাচটা রয়েছে সেটা একটা অন্যতম ইম্পর্টেন্ট ম্যাচ। কারণ দেখো ডার্বি কি সিচুয়েশনে দুটো টিম নামবে, কি মনস্তাত্ত্বিক দিক থেকে কে এগিয়ে থাকবে পিছিয়ে থাকবে, কে কতটা রিভেঞ্জের জায়গাতে থাকবে, কে কতটা একটু ওভার কনফিডেন্স থাকবে, সেটা একটা আলাদা আলাদা পার্ট অফ গেম, একটা আলাদা আলাদা ব্যাপার। এবং ডার্বি অলওয়েজ যেটা আমরা বলি যে আনপ্রেডিক্টেবল ম্যাচ, সেইভাবে কাউকে ফেভারিট ধরা যায় না, উচিত না। আমরা হয়তো বলতে পারি যে ঠিক আছে কাউকে দেখে মনে হচ্ছে যে একটা কোথাও স্লাইড তার চান্স রয়েছে এগিয়ে থাকার, অ্যান্ড ডেফিনেটলি সেরকমই একটা দিন 31শে অক্টোবর আসবে, সেটা একটা অন্য পার্ট। কিন্তু কালকের ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য একটা অ্যাসিড টেস্টে ম্যাচ হতে যাচ্ছে। কারণ ম্যাচ ডে 1-এ তুমি ডেম্পোর বিরুদ্ধে খেলেছো, একাডেমির বাচ্চা বাচ্চা ছেলে, ইয়াং প্লেয়ার, যাদের সেই অর্থে এই ধরনের ম্যাচ বা এত বড় একটা অপোনেন্টের যে প্রেসার নেওয়া তার এক্সপিরিয়েন্স নেই, বাট স্টিল এই টিমটা যেভাবে ফুটবল খেলেছে দ্যাট ওয়াজ সো আউটস্ট্যান্ডিং। তো সেই ম্যাচ তুমি ড্র করেছো, তোমার কাছে সব রকমের সুযোগ ছিল ম্যাচটা জেতার, ম্যাচটাতে ডমিনেশন রাখার, ম্যাচটাকে কন্ট্রোল করে রাখার, 90 মিনিট জুড়ে তোমার ডেম্পোর ওপরে চেপে বসার, অ্যাটলিস্ট তোমার সেই স্ট্রেংথটা রয়েছে। বাট তুমি সেই চান্সটাকে নষ্ট করেছো, হেলায় হারিয়েছো, তুমি হোঁচট খেয়েছো। তো চেন্নাইন এফসি ম্যাচটা তোমার কাছে সব থেকে বড় পরীক্ষার মঞ্চ হতে যাচ্ছে, এবং সেই ম্যাচটা তোমাকে জিততে হবে। এবং যেটা বারবার বলছি যে একটা গোল ডিফারেন্সের যে ব্যাপার রয়েছে সেটাও কিন্তু রাখতে হবে। ডেফিনেটলি অস্কার ব্রুজো তিনিও চেষ্টা করবেন যে একটা প্রেসার, একটা কোথাও অদৃশ্য প্রেসার তার ওপর এসে হাজির হয়ে গেছে, গোটা টিমের ওপর এসে হাজির হয়ে গেছে, সেটাকে খুব ইজিলি কাটিয়ে তুলতে এবং সেটাকে কাটিয়ে ডার্বিতে যেতে। আদারওয়াইজ ডার্বিটা একটা মান রক্ষা বা নিয়ম রক্ষার ম্যাচ হিসেবে দাঁড়িয়ে যাবে। দ্বিতীয় ম্যাচটা যদি কথা বলি, মোহনবাগান ভার্সেস ডেম্পো, তাহলে আমরা যদি ইতিহাসের পাতার দিকে ফিরে যাই, তাহলে এই দুটো ক্লাব হচ্ছে ভারতীয় ফুটবলের ডোমেস্টিক লিগে, মানে আমি যদি আই লিগের কথা বলি, আই লিগ বা তার আগে ন্যাশনাল ফুটবল লিগের কথা বলি, আইএসএলে আসার আগে মোহনবাগানে যদি সিচুয়েশনের কথা বলি, তাহলে আই লিগ এরাতে এই দুটো টিম হচ্ছে ন্যাশনাল ফুটবল লিগ বা আই লিগের দুই সফলতম টিম। দুটো ক্লাবের কাছে 5টা করে ন্যাশনাল ফুটবল লিগ এবং আই লিগ রয়েছে। মোহনবাগানের কাছে 3+2 এনএফএল আর আই লিগ, আর ডেম্পোর কাছে বোধহয় এটা 1+4 বা 2+3, আমার এই মুহূর্তে আমি ঠিক শিওর নই, তোমরা একটু বলে দিও। 1+4ই আমার মনে হয়েছে, যাই হোক 2+3 হতে পারে। তো এই দুটো টিমই কিন্তু একটা লম্বা সময় জুড়ে, মানে প্রায় 20 বছর, আমি যদি একটা স্প্যান ধরি 20-22 বছর ধরে, তাহলে 20-22 বছরের মধ্যে কিন্তু 10 বার এই দুটো টিম তারা নিজেদের ঘরে আই লিগ বা এনএফএল ঢুকিয়েছে। তার মানে কোথাও বুঝতে পারা যায় যে ঠিক কতটা সুপিরিয়র সাকসেস রেট এই দুটো টিম নিজেদের ক্ষেত্রে রাখতে পেরেছিল। বাট এটা মাথায় রাখা দরকার যে সেই ডেম্পো, সেই আর্মান্দো কোলাসোর ডেম্পো, সেই রান্টি মার্টিন, সেই বেটো, সেই ক্লিফোর্ড মিরান্ডা, সেই অ্যান্টনি পেরেরা, সেই ক্লাইম্যাক্স লরেন্স, বা সেই সমীর নায়েক, মাহেশ গাউলি, দেবব্রত রায়, বা সেই অভিজিৎ মণ্ডল, আর আজকের এই ডেম্পো, দে আর নট সেম। তো সিরিয়াসলি তাদের মধ্যে কোনো ধরনের কোনো মিল নেই। অবশ্যই ডেম্পো মাঝখানে পুরোপুরি স্টপ হয়ে গেছিলো, খুঁজে পাওয়া যেত না, তারপর আবারও তারা ফিরে এসেছে, স্ট্রাগল করছে, আই লিগে উঠেছে, আই লিগ খেলছে, অ্যান্ড ডেফিনেটলি তারা আবারও হয়তো ইন্ডিয়ান ফুটবলের প্রপার রিদিমে ফিরে আসবে, আমাদের উইশেস থাকবে। বাট মোহনবাগান আরও সুপিরিয়র, মোহনবাগান আরও তার ক্ষমতা বেড়েছে, মোহনবাগানের আরও বহর বেড়েছে, মোহনবাগানের ট্রফি ক্যাবিনেটে ট্রফি ঢুকেছে, মোহনবাগান আরও 2বার ইন্ডিয়ান ফুটবলের ডোমেস্টিক লিগ চ্যাম্পিয়ন হয়েছে, ডোমেস্টিক লিগের যে এক্সটেন্ডেড কাপ রয়েছে অর্থাৎ আইএসএল কাপ রয়েছে সেটা 2বার চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। ইন দ্য মেন টাইম লাস্ট আই লিগের পর আরও একবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তো 2019-20 আই লিগ জেতার পর 2020-21 যখন মোহনবাগান এন্ট্রি নেয় আইএসএলে, তারপর থেকে প্রথম দুটো সিজন বাদ দিয়ে তারপরের যে 3টে সিজন, সেটাতে কিন্তু মোহনবাগানের একটা ড্রিম রান চলেছে, এবং সেটাতে আমার মনে হয় না যে খুব একটা কোথাও বাধা হবে বলে মোটামুটি মোহনবাগানের যে টিম রয়েছে। অ্যান্ড মোহনবাগানের ডেফিনেটলি একটা টার্গেট রয়েছে, সুপার কাপটা জিততে হবে, যেটা এখনও অবধি মোহনবাগান ঘরে তুলতে পারেনি। 5টা এডিশন হয়ে গেছে, আর্চ রাইভাল ইস্টবেঙ্গল তারা অলরেডি সেই ট্রফিকে ঘরে তুলেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে এই দুটো টিমের একটা রিচ হিস্ট্রি রয়েছে, লিগাসি রয়েছে, অ্যান্ড ডেফিনেটলি দুটো টিম যখনই মুখোমুখি হয়েছে তখনই ভালো ফুটবল আমরা দেখেছি অতীতে। কিন্তু
বর্তমান সময়ে দাঁড়িয়ে যেটা বললাম যে দুটো টিমের যে শক্তি, দুটো টিমের যে প্লেয়ারদের কোয়ালিটি, সেখানে কিন্তু একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে। বাট ডেম্পো কিন্তু উজ্জীবিত রয়েছে, কারণ তারা প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের সাথে ড্র করেছে। এটা তাদের জন্য একটা বিরাট বড় মানে একটা একটা বিরাট এনকারেজমেন্টের একটা ম্যাচ হয়েছে। অ্যান্ড ডেফিনেটলি সেই এনকারেজমেন্টটাকে নিয়েই কিন্তু সমীর নায়ক তার ছেলেদেরকে মোহনবাগানের বিরুদ্ধে নামাবেন, কারণ তিনি খুব ভালো করে জানেন তার এক্ষেত্রে হারানোর কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই। টিমটা জানতো না তারা সুপার কাপ খেলবে বলে, রিয়েল কাশ্মীর যখন উইথড্র করে নেয় তারপর তাদেরকে নিয়ে আসা হয়। তো সেই দিক থেকে দেখতে গেলে যা কিছু ডেম্পো পাচ্ছে, বা যে প্রথম ম্যাচে ড্র করেছে, এর পরের দুটো ম্যাচ যদি হেরেও যায় স্টিল তাদের নিয়ে কথা হবে, কারণ তারা সেই ইনফ্লুয়েন্সিয়াল ফুটবলটা খেলতে পেরেছে। আউট অফ দ্য বক্স তারা একটা কোথাও কিছু করে দেখানোর চেষ্টা করেছে। তো সেই দিক থেকে সেই প্রথম ম্যাচের যে ইনফ্লুয়েন্সটা রয়েছে নিজেদের মধ্যে, সেটাকেই কিন্তু মোহনবাগান ম্যাচে ডেম্পোর ছেলেরা কাজে লাগানোর চেষ্টা করবে। আর এই ধরনের টিম যাদের অ্যাকচুয়ালি হারানোর কিচ্ছু নেই, পাওয়ার কিচ্ছু নেই, তাদের বিরুদ্ধে খেলা যে কোনো টিমের জন্য কিন্তু টাফ হয়, সেটা হোসে মলিনা খুব ভালো করে জানেন। সদ্য তার টিমে একটা ঘটনা ঘটে গেছে, দীপক টাংরি চোট পেয়েছে ট্রেনিং সেশন চলাকালীন। তো অবশ্যই তিনি জানেন যে এই ম্যাচটা থেকে তাকে 3 পয়েন্ট তুলতে হবে, তাকে ক্লিন শিট রাখতে হবে, তাকে ম্যাক্সিমাম গোল ডিফারেন্স যেটা রয়েছে সেটাকে নিয়ে ডার্বিতে যেতে হবে। এবং যদি 3-6 পয়েন্ট নিয়ে তিনি ডার্বিতে যান, তাহলে তিনি অনেক অনেক বেটার মুডে একটা ডার্বিকে অ্যাপ্রোচ করতে পারবেন। তার জন্য ড্র will be enough to qualify for the semi-final, and সেখানে ইস্টবেঙ্গল তারা যদি ম্যাচ জেতে চেন্নাই ম্যাচটা, তাহলে তাদের ডার্বি জিততেই হবে। তো দুটো কোচের কিন্তু দুটো স্ট্র্যাটেজি থাকবে, কালকের ম্যাচের জন্য থাকবে, ডার্বির জন্য তো ডেফিনেটলি থাকবে। তো দেখা যাক, দুটো ম্যাচই কিন্তু দুদিক থেকে দুরকমভাবে গুরুত্বপূর্ণ। চারটে টিমের কাছে 4 রকম অ্যাপ্রোচের ম্যাচ রয়েছে। তো কোন টিম কিভাবে বাজিমাত করে, আমাদের প্রেডিকশন কতটা মেলে, আমি অন্ততপক্ষে প্রেডিক্ট করছি যে ইস্টবেঙ্গল চেন্নাইয়ের এফসিকে অ্যাটলিস্ট 3-1 এরকম একটা রেজাল্টে হারাতে পারে, এবং মোহনবাগান ভার্সেস ডেম্পো 3-1 বা 4-0 এরকম, মানে খুব যদি ডমিনেশনটা টপ লেভেলে মোহনবাগান নিয়ে চলে যায়, তাহলে হয়তো 4-0 রেজাল্টও হতে পারে, বা 3-1 এরকম একটা রেজাল্ট হতে পারে। ডেম্পো একটা গোল করতে পারে আমার মন বলছে, কেন জানি না। বাট এর বাইরে যদি কিছু অঘটন ঘটে যায়, সেটা চেন্নাইন ঘটিয়ে দিক আর সেটা ডেম্পো ঘটিয়ে দিক, তাহলে কিন্তু সিরিয়াসলি বলছি জমে যাবে এই গ্রুপটা। তোমরা কীরকম কী রেজাল্ট চাইছো, কী ভাবছো কালকের ম্যাচ নিয়ে, কীভাবে দেখছো যে দুজন কোচের পরিকল্পনা কী হতে পারে, অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ওপিনিয়নগুলো। এই ভিডিওটাকে আর লেন্দি করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। কালকের ম্যাচের পর অবশ্যই দেখা হবে দুটো ম্যাচেরই পোস্ট ম্যাচ রিভিউ নিয়ে। ততক্ষণ অবধি চ্যানেলটাকে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।